গুড মর্নিং, আমার নতুন দিনের নতুন একটা ব্লগে ফ্যান চালিয়ে নিয়ে আগে। গুড মর্নিং সবাইকে, আমার নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কাল যতবার ব্লগ বানাতে যাচ্ছি, মানে ব্লগটা শুরু করতে যাচ্ছি, ততবারই কিছু না কিছু বাধা আসছে। তো সেই জন্য ভাবলাম না, এইভাবে শুরু করবোই না। তো এই দেখো, এই বষ্টমী ঠাকুমা চলে এসছে সকালবেলায় কীর্তন শোনাতে। তো নিচে গেলাম ওনার সঙ্গে দেখা করতে। এনার সঙ্গে আমার শাশুড়ি মার একটা আলাদা সখ্যতা ছিল। তো সেই জন্য উনি ভীষণ মন খারাপ করছিলেন, কান্নাকাটি করছিলেন, বলছিলেন আমার শাশুড়ি মায়ের কথা। তো ওনার সঙ্গে একটু কথা বললাম। উনি আগে একদিন এসেছিলেন, সেদিন ওনার সঙ্গে আমার দেখা হয়নি। আমি ভাবলাম প্রথমবার এসছে, আমি ভাবছিলাম যে উনি এসে নিশ্চয়ই আমার শাশুড়ি মায়ের কথা জিজ্ঞাসা করবেন। তো উনি একদিন এসেছিলেন, সেদিন আমি ছিলাম না, তাই বলছে তুমি ছিলে না একদিন এসে। আমি শুনে তো অবাক হয়ে গেছি। তো যাই হোক, ওনাকে আজকে চাল দিলাম না, মা থাকতে ওনাকে চাল দিতেন, সবজি দিতেন। ওনারা যেহেতু বৈষ্ণবী মানুষ, জানি না আমাদের বাড়ির চাল দিয়ে ওনারা খাওয়া দাওয়া করবেন কিনা, তো সেই জন্য আমি শুধু টাকাই দিলাম। উনি নিজে থেকে কিছুই বলেননি যদিও, যে চাল নেব না বা কিছু। আমি নিজে শুধু টাকা দিলাম আর বলে দিলাম যে ঠাকুমা আজকে কিন্তু আমি চাল দিলাম না। বললো ঠিক আছে। তো এই মাকে নিয়ে এটা সেটা কথাবার্তা বলছিলেন। উনি বলছিলেন যে মা যখন শরীর খারাপ ছিল, মানে অসুস্থ ছিলেন, নিচে নামতে পারছিলেন না, তখনও ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি আসলেই ওনার সঙ্গে গল্প করতেন, এইসব কথাবার্তাই বলছিলেন। আর ফুলালার সঙ্গে, মানে এই যে যারা আসা যাওয়া করতেন, তাদের প্রত্যেকের সঙ্গে আমার শাশুড়ি মার একটা আলাদাই সখ্যতার সম্পর্ক ছিল। সবার সঙ্গে গল্প করা, এটা সেটা বলা, এই ব্যাপারটা ছিল আমার শাশুড়ি মায়ের মধ্যে, যেটা আসলে সবাই ওনার কথা ভীষণ বলছেন। তো উনি চলে গেলেন। তারপরে আমি এসে এই গ্যাস ওভেনটা, যেটা সেদিনকে মুছে রেখেছিলাম যদিও, কিন্তু এখন আবার তুলে দেবো জায়গা মতো, সেই জন্য আরেকবার ভালো করে মুছে টুছে তুলে দিচ্ছি উপরে। আসলে আজকে সকাল থেকে আমার শরীরটা ঠিকঠাক লাগছে না, তো সেই জন্য সারাদিনে সেরকমভাবে কিছুই ব্লগ করিনি। অল্প অল্প টুকটাক যেটুকু পেরেছি একটুখানি করে ধরেছি। আজ রবিবার, আর আজ হচ্ছে 21 এপ্রিল। আজ বিকেলবেলা মেয়ের নাচ ছিল। বিকেলবেলা এত শরীর খারাপ লাগছিল যে শেষ পর্যন্ত আর মেয়েকে নিয়ে নাচেও যেতে পারিনি, মানে মেয়েকে নাচের ক্লাসে নিয়ে যেতে পারিনি। তো এই ধরনের ঘটনা ঘটলে, মানে আমার কারণে যদি মেয়ের কোনো কিছু কামাই হয়, আমার ভীষণ খারাপ লাগে। মানে আমার ভেতরে ভেতরেই কেমন একটা অনুশোচনা কাজ করে যে আমার কারণে ওর একটা দিন আমার নষ্ট হলো, কামাই হলো। এমনিতেই বিভিন্ন কারণে শরীর টরীর খারাপ থাকে, বিভিন্ন ফ্যামিলিগত কারণেও কামাই হতেই থাকে এইসব জিনিসগুলো। সপ্তাহে একটা দিনই ক্লাস হয়, নাচটা তো বিশেষ করে মাঝে মাঝে ওর কামাই হচ্ছে। তো সেই কারণে এইগুলো যদি আমার কারণে কখনো কামাই হয়ে যায়, মিস হয়ে যায়, তো আমার বললাম না ভীষণ খারাপ লাগে। আসলে এইসব জিনিসের প্রতি, মানে যেসব জিনিসগুলো বাচ্চাকে শেখানো হচ্ছে, সেই সবগুলো শেখানোর ভেতর দিয়ে শুধু সেই জিনিসটাই শেখানো হয় সেটা না, ওই যে রেগুলার ওটাতে যাওয়া, মানে যেটা নাচ হোক, গান হোক, বা আঁকা হোক, বা টিউশন টিচার আসো তার কাছে রেগুলার পড়তে বসা, এই ব্যাপারটা সময় মাফিক রোজ যাওয়া, সেখানে পড়তে বসা বা সেই কাজটা করা, এই যে ব্যাপারটার প্রতি যদি আমি নিজে সিরিয়াস না হই, তাহলে আমার মেয়েও সিরিয়াস হবে না। ও জিনিসটাকে ভীষণ ক্যাজুয়ালি নেবে। ঠিক আছে আজকে যেতে হবে না, ঠিক আছে আজকে পড়বো না। তো সেই কারণে আমি চেষ্টা করি এইসব জিনিসগুলোর প্রতি সিরিয়াস থাকা। যেদিন যেটা থাকে সেদিন বলি ফটাফট রেডি হয়ে নাও, যেতে হবে, এইগুলো মিস করা যাবে না, বা টাইমের মধ্যে পৌঁছতে হবে। স্যার 5:30টায় যেতে বলেছে বা 6:30টায় যেতে বলেছে, সেই সময়ের মধ্যে আমাদের পৌঁছতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এইসব জিনিসগুলো যদি আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে ওকে বোঝাতে থাকি বা শেখাতে থাকি, তাড়াতাড়ি শিখে নেবে চটপট। আর যদি আমরা এগুলো নিজেদের কাজে একরকম করবো আর ওকে শেখানোর চেষ্টা আর একটা করবো যে সঠিক সময় যাও, সেটা কিন্তু হবে না, শিখবে না ঠিক মতো। আমি সেটাই মনে করি, চেষ্টা করছি, জানি না কতটা কি শিখবে বা কতটা কি শেখাতে পারবো। এদিকে দেখো আমার ওদিককার কাজ হয়ে গেছে। ঠাকুরের যে বাসনগুলো বার করেছিলাম সেগুলো সব তুলে দিলাম, মানে নিরামিষ বাসন, তারপরে গ্যাস, সমস্ত কিছু তুলে গুছিয়ে রেখে এলাম। এবার চলে এসেছি মাছগুলোকে ফ্রিজে রাখতে। এই মাছগুলো কাল রান্না হবে, শোল মাছটা, আর আজকে শুধু ছোট মাছ রান্না হবে, আর তার সঙ্গে মাংস হচ্ছে। এবার এইগুলো দিদাকে বলে দিয়ে আমি চলে এলাম ছাদে। ছাদে সেই গাছটার জন্য ওই দুটো গাছ কিনেছি, তোমরা জানো, কালকে আগের দিন দেখালাম তোমাদের বোগেনভেলিয়া। তো সেই গাছ দুটোকে বসাবো। এই টব দুটো কালকে আমি রেডি করে গেছিলাম, মেয়েকে যখন স্নান করাতে নিয়ে এসেছিলাম তখন এই টব দুটো রেডি করে গেছি, আজকে বসিয়ে দেবো। টবটা ভেঙে গেছে, এই টবটা আপাতত দিচ্ছি, পরে একটা মাটির টব কিনে বর্ষার সময় ঠিক করে বসিয়ে দেবো। আপাতত এইটাতেই বসিয়ে দিই। এই গাছ দুটোকে বসিয়ে টব দুটোকে আমি ছাদের যে জায়গাটা সব থেকে বেশি ছায়া বা ঠান্ডা, সেই জায়গাটাতে রেখে দেবো। এমনিতে আমাদের ছাদে রোদ লাগে না, শেড দেওয়া রয়েছে, তবুও যা গরম পড়েছে আর যে পরিমাণ মানে জল দিচ্ছি, আর জল শুকিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে টবের জল। তো মানে মাটিটা দেখতে একদম পুরো শুকনো খটখটে হয়ে থাকছে। গাছ দুটোকে বাঁচাতে পারবো কিনা সেটা, বিশেষ করে ওই সাদা বোগেনভেলিয়াটা, মনে হচ্ছে এই গাছটা না আমাকে সঠিক দেয়নি। মানে গাছটা বেশি দিন বসানো না, আমার মনে হচ্ছে কোনো ডাল ফাল পুঁতে অল্প কিছুদিন রেখে সেই গাছটা দিয়েছে। লালটা ঠিক আছে, মানে পিঙ্ক যেটা রানিটা রয়েছে, লাল বললাম, এই রানি কালারের যে বোগেনভেলিয়াটা দিয়েছে এটা ঠিক মতো, যেটা এখন আমি লাগাচ্ছি এই গাছটা ঠিক আছে, কিন্তু যেটা সাদাটা দিয়েছে সেটাতে আমি যখন এইখান থেকে তুলে এই টবে বসাতে যাচ্ছি, তখন দেখছি ডালটা খুলে পড়ে গেল, এবং নিচটা দেখলাম যে শিকড় ভালো করে মতো বেরোয়নি,
মানে নিচ থেকে তো শিকড় তৈরি হবে, যখন ওরা এইভাবে লাগায় মানে কলম তৈরি করে মাটিতে পুঁতে দেয় তখন ছোটো ছোটো শিকড় বেরোয়, ওই সাদাটাই দেখছি সেরকম শিকড়ও নেই। তো সেই কারণে আমার একটু চিন্তা হচ্ছে। আর এই পাতাগুলো কেমন শুকনো শুকনো হয়ে গেছে। ওই পিঙ্ক কালারের যেটা, মানে রানী কালার, বারবার পিঙ্ক বলছি, রানী কালারের যেটা সেটার পাতাগুলো যেমন তরতাজা রয়েছে, সাদাটার পাতাটা না ঠিক মতো নেই, কেমন মনে হচ্ছে কি নুয়ে পড়ছে। তো সেটা আমি লাগিয়ে দিলাম। তবে হ্যাঁ, নার্সারির লোককে আমি গিয়ে বলবো, অঙ্কুরকে দিয়ে আনিয়েছিলাম, ওকেই বলতে বলবো যে কীরকম গাছ দিয়েছে। এইটা আমার মনে হচ্ছে ডাল ভেঙে, বললাম না ডাল ভেঙে হয়তো কয়েকদিন পুঁতে রেখে আমি যেই চেয়েছি ওইটাই আমাকে গুছিয়ে দিয়েছে। এটা ভীষণ বাজে লাগে, একটা জিনিস আমি কিনতে যাচ্ছি খুব শখ করে, সেটা এরকম করে ঠকিয়ে দেবে। তো জানি না, এই যে সাদাটা দেখেছো কীরকম হয়ে রয়েছে। তো যাই হোক, এখানে ভালো করে বসিয়ে বেশি করে জল দিয়ে দিলাম। গাছ লাগানোর পরে মানে প্রতিস্থাপন করার পরে বেশি করে জল দেওয়াটা জরুরি। এই যে সাদাটা নিয়ে না আমার এত খারাপ লাগছে, কি জানি কী হবে। এরপর আর কিছুই ব্লগ করা হয়নি, শরীরটাও খারাপ ছিল আর একটু ব্যস্তও ছিলাম। আবার দেখা হচ্ছে সন্ধেবেলায়। কোথায় গেছিলি? কোথায় ঘুরতে গেছিলি? হ্যাঁ, বাবার সঙ্গে কোথায় গেলি? আমাকে নিলি না তো। আজকে বোধহয় সেই সকালবেলা একবার ক্যামেরার সামনে এসেছি, তারপর বোধহয় সামনাসামনি এসে কথাই বলা হয়নি। আর ব্লগে খুব বেশি কিছু ধরিও নি আজকে, আসলে সকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল আর তারপরে একটু ব্যস্ততার মধ্যেও ছিলাম। তো সেই কারণে আর মানে সেরকম কিছু ভিডিও করা হয়নি, রান্নাবান্না তো কিছুই ভিডিও করিনি। আজকে আমাদের রান্না হয়েছে চিকেন আর ফ্রাইড রাইস, আর তার সঙ্গে মাছ হয়েছে, বাবার জন্য একটুখানি ছোটো মাছ নিয়ে এসেছিলো, তাই সেটা দিয়ে একটু ঝোল হয়েছে, ছোটো মাছের ঝোল আর পেঁপে আলুর তরকারি, আর হয়েছিল মাংস আর ফ্রাইড রাইস। মাংস তো রবিবার দিন এমনিতেই হয়, চিকেন হোক মাটন হোক যাই হোক। আর ফ্রাইড রাইসটা হওয়ার পেছনে কারণ একটু করে ছোটো করে একটু কারণ আছে। আসলে পরে বলবো না, এখনই বলে দিই। আজ হচ্ছে বৈশাখ মাসের 8 তারিখ। এই বৈশাখ মাসের 8 তারিখে আমাদের বিয়ে হয়েছিল। বিয়ের ডেট এটা, মানে বাংলা তারিখ যদি ধরি তাহলে আজকে, আর যদি ইংরেজি তারিখটা ধরি বা 22 এপ্রিল তাহলে সেটা হচ্ছে কালকে আমার হাজব্যান্ড বাড়ি থাকবে না, কাজ উইকডে বেরিয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম আজকে একটু, এমনিতে তো মাংস হবে, একটু ফ্রাইড রাইস করে দিই। এরকম সেলিব্রেশন কিছুই না, এই বছর সত্যি কথা বলতে সেলিব্রেট করার মতো কোনো অনুষ্ঠানে সেলিব্রেট করার মতন মানসিক পরিস্থিতিতে আমরা নেই। আর বিশেষ করে আমার হাজব্যান্ড তো একেবারেই নেই, সেই কারণেই ঘরোয়া করে একটা স্পেশাল দিন একটুখানি ভালো মন্দ খাওয়া দাওয়া করা, এই আর কি। অন্যবার আমরা বাইরে যাই বা একটু ভালো মন্দ রান্নাবান্না বা কেক ফেক এসব একটু করি, এবছর সেরকম কিছু করলাম না। আর এই নিয়ে আমার কোনো কী বলবো আর কি ইয়েও নেই যে কেন হলো না বা কিছু। খুব স্বাভাবিক কথা যে মানসিক পরিস্থিতি মানুষের সবসময় একরকম থাকে না। তো আমার হাজব্যান্ডের ভীষণভাবে এফেক্টেড, সেটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমি বাইরের অন্য বাড়ি থেকে এসেছি, আমি যদি এতটা এফেক্টেড হই তাহলে ওর তো মা, ওর ভেতরে তো থাকবেই জিনিসটা। তো যাক, সেই নিয়ে কোনো ইয়ে নেই। আর কালকে হচ্ছে আমাদের 22 তারিখ, 22 এপ্রিল বিবাহবার্ষিকী। এবছর আমাদের 9 বছর কমপ্লিট হয়ে 10 বছরে পড়ছে আমাদের বিবাহিত জীবন। তো কি রান্না হয়েছে সেটা তো বললাম, এবার দেখাই। মানে সেই রান্নাবান্নাটার কিছু শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে, মানে এত হুটোপাটার মধ্যে হচ্ছে সব কিছু। প্রথমে ঠিক ছিল হবে না, তারপরে ভাবলাম যে না করি, একদমই কিছুই করবো না। চালটা ছিল ঘরে, সেই কারণে আর বেশি করে উদ্যোগ নিয়ে করা, ওকে বললাম নিয়ে এসো। তো যাকে চলো রান্নাবান্না চিকেনটা একটু দেখাই। এই হচ্ছে চিকেন। ফ্রাইড রাইসের যে চালটা হয় এটা কিন্তু সেই চাল না, এটা হচ্ছে নর্মাল ভাতের চাল, তার থেকে একটু বেটার কোয়ালিটির চাল, যেটা ঘরে ছিল আমাদের, সেটা দিয়েই করেছি। বললাম না কোনো প্রপার প্ল্যান করে করা না। ওইটুকু রয়েছে, ওইটা আমি খাবো, ওরা আর খাবে না, ওরা চিকেন দিয়ে ভাত দিয়েই খাবে, সাদা ভাত দিয়ে। বাবা তো খাবে না, বাবাও চিকেন খাবে না। বাবাকে করে দিলাম একটু পটলের তরকারি, দাঁড়াও। বাবাকে করে দিলাম পটল দিয়ে, কুমড়ো দিয়ে, এসব দিয়ে হিজিবিজি দিয়ে একটা তরকারি করে দিলাম। সেটাতে বাবা রুটি খাচ্ছে, আজকে দুধটাও দেয়নি। আর দুধ দিলেও বাবা খেতো না আজকে, যেহেতু দুপুরবেলা একটুখানি চিকেন খেয়েছে, সেই জন্য আর দুধটা খেতো না। এদিকের কাজ হয়ে গেল গোছানো, এবার শুধু খাওয়া দাওয়া। তো কালকে আমার বিয়ের অ্যালবামটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কালকে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, ঠিক আছে? টাটা। এই ফুলটাও আমার জন্য নিয়ে এসেছিলো 20 তারিখ রাত্রেবেলা, মানে আগেই এনে রেখেছিল, আমাকে দিয়েছে 20 তারিখ রাত 12টার পরে। আর তার সঙ্গে ছিল একটা ক্যাডবেরি ডেয়ারি মিল্কের সিল্ক চকলেট, যেটা আমার ভীষণ পছন্দের একটা চকলেট। এইভাবে ছোটো ছোটো জিনিসের ভেতর দিয়েই আমরা আনন্দ মানে খুঁজে নিই। সবসময় যে কোনো কিছু সেলিব্রেট করতে গেলে যে দামি কিছু গিফট দিতে হবে বা বিশাল বড় করে সেলিব্রেট করতে হবে সেরকম ব্যাপার নয়, ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যেই আনন্দ থাকে। আর এই ফুলটা পেয়েছি পরের দিন,
মানে 21 তারিখে রাত 12টার সময় এই ফুলটা। আজকে হচ্ছে সেকেন্ড দিন বিবাহবার্ষিকী পালন। এই যে এটা হচ্ছে আমার বিবাহবার্ষিকী সারপ্রাইজ। কালকে তো বাংলা ডেটে হিসাবে বিবাহবার্ষিকী ছিল, তো কালকে যা ছোটো করে আমাকে যা সারপ্রাইজ দেওয়ার সেটাও দিয়েই দিয়েছে, আর আজকে আবার এটা এনে দিয়েছে। কালকেও ফুল ছিল, আজকে আর একটা। এর থেকে বড় গিফট আর কিছু হয় না, যাই বলো তাই বলো, আমার কাছে তো তাই মনে হয়। আচ্ছা, আমি কি দিয়েছি ওকে? আমি ওকে একটা ব্যাগ কিনে দিয়েছি, যে ব্যাগ দিয়ে ও কাজে বেরোয়, এখন বেরোচ্ছে। আমি আগেই কিনে দিয়েছি, ওটা ওকে বলেছি এটা বিবাহবার্ষিকী উপলক্ষে। ব্যাগ, নিজের ব্যাগ তো নিজে কেনেই না, মানে কালো হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, ছিঁড়ে যাবে, তাও কেনে না। তো সেই জন্য আমি প্রয়োজনীয় জিনিস কিনে দিয়েছি। অপ্রয়োজনীয় জিনিস এমনিতেই ওর নাকি মনে হয় আমি বেশি ফালতু খরচ করি, মানে ওর পেছনে করা যাবে না, নিজের পেছনে করো ঠিক আছে, মেয়ের পেছনে করো, আমার পেছনে করবো না, এটা হচ্ছে কথা। তবু আমি যেটা প্রয়োজনীয় জিনিস সেটা কিনে দিয়েছি, সেটা সকালবেলায় দেখাবো তোমাদের, মানে সেটা এখনও ব্যবহার করছে। আর একটা গিফট না, আর একটা জিনিস ওকে একটু ঠিক করে দিতে হবে, একটা জিনিস ওকে ঠিক করে দিতে হবে আমাকে বলেছে, তো সেটা করে দেবো। সেটাও মানে নতুন কিছু করে দিচ্ছি না, একটা পুরোনো জিনিস, সেটাকে ওকে ঠিক করে দিতে হবে। তো ঠিক আছে, গুড নাইট। আজকের ব্লগ এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর যদি আমার চ্যানেল নতুন দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড নাইট, টাটা। এখন বাজে 12টা, কিন্তু আমার মেয়ে এখনও ঘুমায়নি, ওই দেখো বদমাইশি করে যাচ্ছে।